তোমার স্বপ্নের রহস্য, চাণক্যের 7টি নিয়ম যা তোমার জীবন বদলে দেবে। একটি আবেগঘন সূচনা। রাতের নিস্তব্ধতায় তুমি কি কখনো তোমার ছাদের দিকে তাকিয়ে ভাবছ তোমার জীবন কোথায় যাচ্ছে? তুমি কি কখনো তোমার স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করেছ, কিন্তু সেগুলো তোমার আঙুল বেয়ে বালির মতো উড়ে গেছে? হয়তো তুমিও সেই কষ্ট অনুভব করেছ যখন তোমার নিজের লোকেরা, তোমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি যাদের তুমি কখনো ক্ষতি করনি, তোমার বিরুদ্ধে দাঁড়ায়। তাদের চোখে ঈর্ষা, কথায় ব্যঙ্গ, আর তাদের হৃদয়ে ঈর্ষা ছাড়া আর কিছুই নেই। কেন? কারণ তুমি বড় কিছু অর্জন করতে চেয়েছিলে, কারণ তুমি হাল ছাড়োনি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই জানো কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয়? তুমি কি জানো যে সেই ছোট ছোট অভ্যাস, সেই দৈনন্দিন সিদ্ধান্ত তোমার শত্রুদের শক্তিশালী করছে? আজ আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি। আমি এমন একটি শিক্ষা দিতে যাচ্ছি যা শুধু তোমার হৃদয় স্পর্শ করবে না, বরং তোমার মনকেও নাড়া দেবে। এটি চাণক্যের গল্প। একজন সাধারণ ছেলেকে চন্দ্রগুপ্ত মৌর্যে রূপান্তরিত করেছিলেন সেই মহান শিক্ষক। আর তার 7টি গোপন রহস্যের মধ্যে যা যদি বোঝা যায়, তাহলে কেবল তোমাকে ধনীই করবে না, বরং তোমার শত্রুদেরও অবাক করে দেবে। কিন্তু মনে রেখো, এই গোপন রহস্যগুলি এতটাই শক্তিশালী যে তোমার কখনোই এগুলো কারো কাছে প্রকাশ করা উচিত নয়। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে এই যাত্রা শুরু করা যাক। দৃশ্য 1। একজন সাধারণ মানুষের জীবন। কল্পনা করো, রবি একটি ছোট গ্রামে বাস করে। রবির বয়স 28 বছর, তার স্বপ্ন অনেক বড়, কিন্তু পকেট খালি। প্রতিদিন সকালে সে তার বাবার পুরনো বই পড়ে। সে সাইকেলে করে গ্রামের বাইরে মাঠে কাজ করার জন্য বের হয়। সারা দিন ঘাম ঝরায়, কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরে আসে, তখন তার মায়ের চোখ জিজ্ঞাসা করে, বাছা, এটা কতদিন চলবে? রবির কাছে কোনো উত্তর নেই। সে কেবল হেসে বলে, মা, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে যখন সে তার খাটে শুয়ে থাকে, তখন তার মনে প্রশ্ন জাগে, সব কিছু কি সত্যিই ঠিক হয়ে যাবে? কঠোর পরিশ্রম কি যথেষ্ট? একদিন গ্রামে মেলা বসে। রবি সেখানে যায় এবং তার এক পুরনো বন্ধু শচীনের সাথে দেখা করে। শচীন যে একবার রবির সাথে স্কুলে পড়েছিল, সে একটি বড় গাড়িতে করে আসে। স্যুট, একটি চকচকে ঘড়ি এবং তার মুখে এমন আত্মবিশ্বাস যা রবি কখনো নিজের মধ্যে দেখেনি। শচীন রবির দিকে হেসে বলে, তুমি কি অবস্থা তৈরি করেছ বন্ধু? এখনও মাঠে ঘাম ঝরাচ্ছ? কঠোর পরিশ্রম করে কিছুই অর্জন হয় না, তোমাকে তোমার মস্তিষ্ক ব্যবহার করতে হবে। রবি চুপচাপ শোনে, কিন্তু ভেতরে ভেতরে সে জ্বল করছে। সে রেগে আছে, কিন্তু একই সাথে একটি প্রশ্ন জাগে, কঠোর পরিশ্রম কি আসলেই মূল্যহীন? তোমাদের মধ্যে কতজন নিজেকে রবির জায়গায় দেখতে পাও? কত মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে, তবুও জীবন স্থবির মনে হয়? আর কত মানুষ শচীনের মতো তাদের চারপাশের মানুষকে ঈর্ষা করে, কিন্তু তারা এমন কি করছে যা আমরা বুঝতে পারি না? দ্বিতীয় দৃশ্যটি চাণক্যকে পরিচয় করিয়ে দেয়। রবির গল্প এখানেই শেষ হয় না। একদিন রাতে যখন সে তার ক্ষেত থেকে হতাশ হয়ে ফিরে আসছিল, তখন পথে তার সাথে একজন বৃদ্ধ ঋষির দেখা হলো। ঋষির চোখে এক অদ্ভুত ঝলক দেখা গেল, যেন সে রবির মনের সব কিছু পড়তে পারছে। ঋষি রবিকে থামিয়ে বললেন, পুত্র, তুমি দুঃখিত কেন? তোমার যা কিছু প্রয়োজন তা নাগালের মধ্যে। তোমার যা দরকার তা হলো দেখার ক্ষমতা। রবি উত্তর দিলেন, বাবা, আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু কিছুই বদলায় না। মানুষ আমাকে ছাড়িয়ে যায়। ঋষি হেসে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো চাণক্য পড়েছ? রবি মাথায় আঘাত করলেন, এগুলো তো রাজা সম্রাটদের সম্পর্কে বই। আমার মতো দরিদ্র মানুষের এর সাথে কি সম্পর্ক? ঋষি হেসে বললেন, চাণক্য জাদুকর ছিলেন না ছেলে, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি বুঝতেন পৃথিবী কিভাবে কাজ করে। তিনি 7টি গোপন রহস্য আবিষ্কার করেছিলেন যা সম্পদ, ক্ষমতা এবং সম্মান আনতে পারে। কিন্তু এই গোপন রহস্যগুলি বুঝতে হলে প্রথমে আপনাকে আপনার মনকে প্রস্তুত করতে হবে। আপনি কি প্রস্তুত? রবি মাথা নাড়ল, আর সেই রাতে সন্ন্যাসী তাকে প্রথম গোপন কথাটা বলল। প্রথম গোপন কথা, তোমার পরিকল্পনা কাউকে বলো না। সন্ন্যাসী বলল, রবি, এটা হলো প্রথম গোপন কথা, তোমার পরিকল্পনা কাউকে বলো না। তুমি যা করতে চাও, তোমার হৃদয়ে যে স্বপ্ন জ্বলছে, তা নিজের কাছেই রাখো। কেন? কারণ পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত আর যারা তোমাকে ভেঙে ফেলতে চায়। যদি তুমি তোমার পরিকল্পনা সবাইকে বলো, তারা সেগুলো নষ্ট করার চেষ্টা করবে। রবি জিজ্ঞেস করল, কিন্তু বাবা, এমন কি তার বন্ধুদের কাছেও না?
সন্ন্যাসী বলল, বন্ধুরাও মানুষ ছেলে, আজ তারা তোমার সাথে আছে, আগামীকাল তারা তোমার বিরুদ্ধে যেতে পারে। তুমি কি কখনো লক্ষ্য করনি যে লোকেরা প্রথমে তোমার প্রশংসা করে এবং তারপর সুযোগ পেলেই তোমার পিঠে ছুরি মারে? রবির শচীনের কথা মনে পড়ল। সে ভাবল, হয়তো শচীন যদি জানত যে আমিও বড় কিছু পরিকল্পনা করছি, তাহলে সে আমাকে আরও বেশি উপহাস করত। তোমার সাথেও কি এমনটা ঘটেছে? কখনো কাউকে তোমার স্বপ্ন বলেছিলে, আর তারপর তারা তোমাকে নিয়ে মজা করেছে, অথবা অন্য কাউকে তোমার পরিকল্পনা বলেছে আর স্বপ্নটি অপূর্ণই থেকে গেছে? চাণক্য বলতেন, তোমার উদ্দেশ্য লুকিয়ে রাখো এবং দ্রুত পদক্ষেপ নাও। এটাই প্রথম গোপন কথা, যা তোমাকে তোমার শত্রুদের হাত থেকে রক্ষা করবে। রবির প্রথম পদক্ষেপ এবং দ্বিতীয় গোপন কথা? সেই রাতে ঋষির কথা রবির মনে প্রতিধ্বনিত হল। প্রথম গোপন কথা, কাউকে তোমার পরিকল্পনা বলো না। এটা তার জন্য নতুন আলোর মতো ছিল। পরের দিন সকালে যখন সে মাঠের দিকে রওনা দিল, তখন সে ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিল। কিন্তু তার কাছে টাকা ছিল না, বড় সুযোগও ছিল না। তবুও সে একটি ছোট পরিকল্পনা করল। প্রতি সপ্তাহে গ্রামের বাজারে মেলা বসত এবং দূর দূরান্ত থেকে মানুষ তাদের জিনিসপত্র বিক্রি করতে আসত। রবি ভাবল, কেন কিছু বিক্রি করা হবে না, এমন কিছু যা মানুষ কিনতে চাইবে। সে তার মায়ের সাথে কথা বলল এবং সামান্য ধার করা টাকা দিয়ে কিছু মাটির পাত্র কিনল। তার পরিকল্পনা ছিল মেলায় বিক্রি করা, কিন্তু এবার সে কাউকে কিছু বলল না, তার বন্ধুদেরও না, তার প্রতিবেশীদেরও না। প্রথম গোপন কথাটা তার মনে পড়ল। মেলার দিন সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, সাইকেলে বাসনপত্র চাপিয়ে বাজারে চলে গেল। পথে শচীনের সাথে দেখা হলো। শচীন হেসে বলল, আরে রবি, তুমি কি বহন করছো? এই বাসনপত্র বিক্রি করবে? রবি হেসে বলল, না বন্ধু, আমি আমার মায়ের জন্য কিছু নিচ্ছি। শচীন হেসে চলে গেল। রবি মনে মনে ভাবল, সত্যি কথা না বলাটা ভালো। রবি মেলায় তার ছোট্ট দোকানটি খুলে ফেলল। প্রথমে লোকেরা কেবল তাকিয়ে থাকল, কিন্তু তারপর একজন মহিলা এলেন। তিনি একটি পাত্র তুলে জিজ্ঞাসা করলেন, কত? রবি তাকে দাম বললেন। তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন যে তার দাম বেশি হতে পারে। কিন্তু মহিলাটি কথা না বলে দুটি পাত্র কিনে ফেললেন। ধীরে ধীরে আরও লোক এলো এবং সন্ধ্যা নাগাদ রবির সমস্ত বাসনপত্র বিক্রি হয়ে গেল। প্রথমবারের মতো তার নিজের কষ্টার্জিত অর্থ ছিল। 50 টাকা ছিল খুবই সামান্য, কিন্তু রবির জন্য এটি ছিল একটি নতুন শুরু। সে খুশিতে বাড়ি ফিরে তার মাকে টাকাটি দেখালো। তার মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে বলল, বাছা, এটা তো সবে শুরু। রবি সেই রাতে ঘুমাতে পারল না। সে ভাবল, শচীন যদি তাকে তার পরিকল্পনার কথা বলতো, তাহলে কি সে তাকে উপহাস করত, নাকি সে নিজেও একই কাজ করে রবির সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করত? প্রথম কৌশলটি কাজ করেছিল, কিন্তু যাত্রা এখনও দীর্ঘ ছিল। পরে রাতে আবার সাধুর সাথে দেখা হলো। দ্বিতীয় রহস্য ছিল কঠোর পরিশ্রমকে মনের সাথে একত্রিত করা। সাধু রবির দিকে হেসে বললেন, ছেলে, দেখো, প্রথম রহস্যটি কাজ করেছে, কিন্তু এখন দ্বিতীয় রহস্যটি বুঝতে পারো। কঠোর পরিশ্রম করো, কিন্তু মনের সাথে তা একত্রিত করো। যারা কেবল ঘাম ঝরায় তারা শ্রমিকই থাকে, যারা তাদের মস্তিষ্ক ব্যবহার করে তারা প্রভু হয়ে ওঠে। রবি বলল, বাবা, আমি কঠোর পরিশ্রম করি, আমি মাঠে কাজ করি, এখন আমি বাসনপত্র বিক্রি করি, কিন্তু এগুলো ছোট জিনিস, আমি কিভাবে এটিকে বড় করব? সাধু বললেন, শোনো, একই কঠোর পরিশ্রম যা তোমাকে এগিয়ে নিয়ে যায় তাই করো। তুমি বাসনপত্র বিক্রি করে ভালো করেছ, কিন্তু এখন প্রতিবার বাসনপত্র কেনাবেচা কি যথেষ্ট? কেন এমন কিছু করবেন না যার জন্য বারবার প্রচেষ্টার প্রয়োজন হয় না, বরং একবারের প্রচেষ্টায় দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়? রবি জিজ্ঞাসা করলেন, এটা কেমন বাবা? ঋষি বললেন, গ্রামের মানুষদের দিকে তাকাও, তারা কি চায়, তাদের চাহিদা বোঝো। তারপর সেই চাহিদা পূরণের উপায় খুঁজে বের করো। কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তার সমন্বয় মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। রবি সেই রাতে ভাবল, তার মনে পড়ল কিভাবে গ্রামের মানুষ প্রায়ই বাজারে ভালো সবজি না পাওয়ার অভিযোগ করত। তারা যেগুলো পেত সেগুলো হয় দামি অথবা খারাপ। রবি ভাবল, কেন আমার জমিতে সবজি চাষ করে মেলায় বিক্রি করব না? ধারণাটি তার কাছে নতুন ছিল, কিন্তু সে ভয়ও পেল। যদি ফসল ব্যর্থ হয় তাহলে মানুষ হয়তো কিনবে না। তারপর তার ঋষির কথা মনে পড়ল, কঠোর পরিশ্রমকে বুদ্ধিমত্তার সাথে মিশিয়ে দাও। সে সিদ্ধান্ত নিল যে সে চেষ্টা করবে। রবির সংগ্রাম এবং আবেগগত মোড়। পরের দিন রবি তার খামারে কাজ শুরু করল। সে তার বাবার কাছে কিছু বীজ চেয়েছিল এবং তাকে একটি ছোট জমিতে সবজি দিয়েছিল। সে দিনরাত পরিশ্রম করেছিল। সে একাই সবকিছু করত, জল দেওয়া, সার দেওয়া, পোকামাকড় দূর করা। কিন্তু কয়েকদিন পর বৃষ্টি হলো, প্রবল বৃষ্টি। রবির ক্ষেত প্লাবিত হলো।
যে ছোট ফসলটা জন্মাচ্ছিল তা নষ্ট হয়ে গেল। রবি মাঠের ধারে বসে কাঁদতে লাগল। সে ভাবল, হয়তো আমি বড় কিছু অর্জন করতে পারব না, হয়তো শচীন ঠিকই বলেছিল। ঠিক তখনই তার মা এলো। সে রবিকে জড়িয়ে ধরে বলল, বাছা, হাল ছেড়ো না। যারা বড় হয় তারা বারবার পড়ে যায়, কিন্তু তারা উঠেও যায়। মায়ের কথা শুনে রবি আবার সাহস পেল। সে ভাবল, হয়তো এটাই আমার পরীক্ষা। সে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। এবার সে তার বুদ্ধি কাজে লাগাল। সে গ্রামের এক বৃদ্ধ কৃষকের সাথে পরামর্শ করল এবং বৃষ্টি থেকে ক্ষেত রক্ষা করার জন্য ক্ষেতে ড্রেন তৈরি করতে শিখল। সে আবার বীজ বপন করল, কিন্তু এবার সে সাবধান ছিল। কয়েক সপ্তাহ পর ফসল প্রস্তুত হয়ে গেল। সবুজ শাকসবজি, টমেটো, ভেজিটেবল, পালং শাক। রবি মেলায় এগুলো বিক্রি করল। এবার সে 200 টাকা পেল। লোকেরা তার প্রশংসা করতে শুরু করল। একজন বলল, রবি, এই সবজিগুলো শহরের সবজির চেয়ে ভালো, পরের বার আরও আনো। রবির চোখ জলজল করছিল। সে অনুভব করল যে দ্বিতীয় রহস্যটিও কাজ করেছে। কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধিমত্তার মিশ্রণ ফলাফল বদলে দিয়েছে। তোমার সাথেও কি এমনটা ঘটেছে? তুমি কি কখনো কঠোর পরিশ্রম করেও কোনো ফল পাওনি? আর কখনো কি এমন হয়েছে যে সামান্য বুদ্ধিমত্তা ব্যবহার করে সবকিছু বদলে গেছে? চাণক্য বলেছিলেন যে কঠোর পরিশ্রম সোনার খনি, কিন্তু এটি খননের জন্য সঠিক সরঞ্জামের প্রয়োজন। দ্বিতীয় রহস্য হল, অন্ধভাবে কাজ করো না, বুদ্ধিমানের সাথে কাজ করো। রবির উৎসাহ এবং নতুন চ্যালেঞ্জ। রবির ছোট্ট জয় তাকে নতুন উৎসাহে ভরিয়ে দিল। এখন সে প্রতি সপ্তাহে মেলায় সবজি বিক্রি করতে শুরু করে। তার আয় বাড়তে থাকে। 200 টাকা থেকে 500 টাকা, তারপর 700 টাকা। গ্রামের লোকেরা তার প্রশংসা করতে শুরু করে। তার মায়ের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রথমবারের মতো রবির মনে হয়েছিল যে সম্ভবত সে সত্যিই বড় কিছু অর্জন করতে পারে। সে ভেবেছিল, যদি সে আরও কঠোর পরিশ্রম করে এবং খামার সম্প্রসারণ করে, তাহলে সে একদিন শচীনকে ছাড়িয়ে যেতে পারে। এই চিন্তা তাকে রাতে জাগিয়ে রাখে। কিন্তু প্রতিটি সাফল্যের সাথে একটি নতুন চ্যালেঞ্জ আসে। একদিন যখন রবি মেলা থেকে ফিরছিল, তখন রাস্তায় তার আবার শচীনের সাথে দেখা হয়েছিল। এবার শচীনের মুখে হাসি ছিল না। সে রবির দিকে তাকিয়ে বলল, আমি শুনেছি তুমি এখন সবজি বিক্রি করছো। ঠিক আছে, কিছু ছোট কাজ করো, কিন্তু ভেবো না যে তুমি আমাকে ছাড়িয়ে যাবে। রবি কিছুই বলল না, সে শুধু হেসে চলে গেল। কিন্তু শচীনের কথাগুলো তার মনে দাগ কেটে গেল। তার মনে হলো হয়তো শচীন তার প্রতি ঈর্ষান্বিত। সেই রাতেই রবি আবার সন্ন্যাসীর সাথে দেখা করল। সন্ন্যাসী তার চোখে স্ফুলিঙ্গ দেখতে পেয়ে বললেন, বাবা, সাফল্যের শুরুটা ভালো, কিন্তু এখন তৃতীয় রহস্য শেখার সময়। রবি উৎসাহের সাথে বললেন, আমাকে বলো বাবা, আমি প্রস্তুত। তৃতীয় রহস্য, সময়কে তোমার অস্ত্র বানাও। সন্ন্যাসী উত্তর দিলেন, তৃতীয় রহস্য হল, সময়কে তোমার অস্ত্র বানাও। এটা করো। যারা সময়ের মূল্য বোঝে না তারা সারা জীবন আফসোস করে, আর যারা এটা বোঝে তারা পৃথিবী জয় করে। রবি জিজ্ঞেস করল, বাবা, সবার কাছেই তো সময় আছে, তাহলে এর মধ্যে এত বিশেষত্ব কি? ঋষি হেসে বললেন, সবার কাছে সমান সময় আছে, কিন্তু তারা যেভাবে এটি ব্যবহার করে তা আলাদা। তুমি কিভাবে মনে করো শচীন তোমার চেয়ে এগিয়ে গেল? রবি বলল, হয়তো তার টাকা ছিল, তার সুযোগ ছিল, একসাথে। ঋষি মাথা নাড়িয়ে বললেন, না ছেলে, সে তার সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করেছে। তুমি যখন মাঠে পরিশ্রম করছিলে, তখন সে বাজারে লোকেদের সাথে দেখা করছিল, রাস্তা তৈরি করছিল। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করা আরও গুরুত্বপূর্ণ। ঋষি আরও বললেন, এখন তোমাকে ভাবতে হবে তোমার ব্যবসা সম্প্রসারণের সঠিক সময় কখন। যদি তুমি সুযোগ চিনতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আর যদি তুমি তা হাতছাড়া করো, তাহলে বছরের পর বছর কঠোর পরিশ্রম নষ্ট হবে। রবি ভাবতে লাগলেন। তার মনে পড়ল যে গ্রামের লোকেরা প্রায়শই শীতকালে সবজির অভাব নিয়ে অভিযোগ করত। গ্রীষ্মকালে খেতে কিছু না কিছু জন্মাবে, কিন্তু শীতকালে বেশিরভাগ মানুষ বাজারের উপর নির্ভর করত। রবি ভাবলেন, আমি যদি এখন শীতের জন্য প্রস্তুতি নিই, তাহলে হয়তো আমি বড় কিছু করতে পারব। তিনি ঋষিকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি যদি শীতকালে সবজি চাষ করি, তাহলে কি এটাই সঠিক সময় হবে? ঋষি বললেন, বাবা, সময়টা পর্যবেক্ষণ করো, বুঝো এবং তারপর এর সদ্ব্যবহার করো। এটাই চাণক্যের নীতি। রবির প্রস্তুতি এবং মানসিক বিভ্রান্তি। রবি সিদ্ধান্ত নিল যে সে এখনই শীতের জন্য প্রস্তুতি নেবে। পরের দিন রবি তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল। সে তার ক্ষেতের একটি অংশ বেছে নিল এবং শীতকালীন ফসলের জন্য বীজ কিনল, গাজর, মূলা এবং বাঁধাকপি। কিন্তু তার আরও টাকার প্রয়োজন ছিল।
সে তার মাকে বলল, বাছা, আমাদের যত ছোট গয়না আছে তা বিক্রি করে দাও, আমি কেবল তোমাকেই বিশ্বাস করি। রবির চোখ জলে ভেসে উঠল। সে তার মায়ের হাত চুমু খেয়ে বলল, মা, আমি তোমাকে কখনো হতাশ করব না। রবি গয়না বিক্রি করে টাকা জমিতে বিনিয়োগ করার প্রস্তুতি নিতে লাগল। সে সারা দিন কঠোর পরিশ্রম করল, কিন্তু এবার তার তৃতীয় রহস্য মনে পড়ল, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। শীত এখনও 2 মাস বাকি ছিল। সে ভাবল, আমি যদি এখনই প্রস্তুতি নিই, শীত এলে আমার ফসল প্রস্তুত হয়ে যাবে। সে ক্ষেতে নালা খনন করল, জলের ব্যবস্থা করল এবং বীজ বপন করল। কিন্তু সমস্যা এখনও শেষ হয়নি। একদিন সে যখন ক্ষেতে কাজ করছিল, তখন গ্রামের একজন বিশিষ্ট জমিদার রঘু এসে হাজির হল। রঘু রবিকে দেখে বলল, আমি শুনেছি তুমি বড়লোক হওয়ার কথা ভাবছ। দেখো এই মাঠটা কত ছোট, আমার 100 একর জমি আছে, তুমি কি করতে পারো? রবি মাথা নিচু করে বলল, আমি শুধু চেষ্টা করছি স্যার। রঘু হেসে বলল, দেখা যাক তোমার এই স্বপ্ন কবে সত্যি হয়। রঘু চলে যাওয়ার পর রবি মাঠে একা বসে রইল। সে নিজেকে সন্দেহ করতে লাগল, আমি কি সত্যিই কিছু করতে সক্ষম? তুমি কি কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছ? এমন কি কখনো ঘটেছে যে তুমি সঠিক মুহূর্তটি কাজে লাগিয়ে সবকিছু বদলে গেছে? চাণক্য বললেন, সময়ই সবচেয়ে বড় শিক্ষক, কিন্তু এটি তার শিষ্যদের হত্যা করে তাদের শিক্ষা দেয়। এটিই তৃতীয় রহস্য। সময়কে বুঝো, অপেক্ষা করো এবং তারপর এটিকে তোমার অস্ত্র বানাও। রবি ঠিক তাই করেছে এবং ফলাফল গল্পের বাকি অংশে প্রকাশিত হবে। রবির অগ্রগতি এবং নতুন দিক। সময় কেটে গেল। রবির কঠোর পরিশ্রম সার্থক হল। শীতকাল এসে গেল এবং তার ক্ষেত সবুজ শাকসবজিতে ভরে গেল। যখন সে সেগুলো মেলায় নিয়ে গেল, তখন লোকেরা দলে দলে জড়ো হল। গাজর, মূলা, বাঁধাকপি সবকিছু এত তাজা এবং সস্তা ছিল যে লোকেরা রবির প্রশংসা না করে থাকতে পারছিল না। সেদিন সে 1500 টাকা আয় করেছিল। এই প্রথম রবির এত টাকা ছিল। সে বাড়ি ফিরে তার মাকে টাকা দেখাল। তার মা তাকে জড়িয়ে ধরে বললেন, বাছা, আমি জানতাম তুমি এটা করতে পারবে। রবির চোখ আনন্দে ভরে উঠল। সে অনুভব করল তার জীবন বদলে যেতে চলেছে। রবির নাম গ্রামে বিখ্যাত হতে শুরু করল। লোকেরা বলতে শুরু করল, দেখো, রবি অসাধারণ কিছু করেছে। সে আগে ক্ষেত মজুরের কাজ করত, এখন সে নিজের ব্যবসা শুরু করেছে। কিন্তু প্রতিটি সাফল্যের সাথে সাথে ঈর্ষা বাড়তে থাকে। শচীন এটা সহ্য করতে পারছিল না। একদিন শচীন তার বন্ধুদের সাথে রবির খামারে এসেছিল। সে মজা করে বলেছিল, আরে রবি, তুমি তো বড় মহাজন হয়ে গেছ, এখন আমাদের মতো দরিদ্র মানুষের সাথে কথা বলারও সময় পাবে না। রবি হেসে কথাটা উড়িয়ে দিল, কিন্তু শচীনের স্বরে কিছু একটা রবিকে বিরক্ত করেছিল। সেই রাতেই ঋষি আবার তার সাথে দেখা করলেন। সে রবির অগ্রগতি দেখে বলল, বাবা, তুমি তোমার সময়টা ভালোভাবে ব্যবহার করেছ, কিন্তু এখন চতুর্থ রহস্যটা শেখার সময়। রবি উত্তেজিত হয়ে বলল, আমাকে বলো বাবা, আমি প্রতিটি রহস্য থেকে নতুন কিছু শিখতে পারি। আমাকে বলো বাবা, সে উৎসাহের সাথে বলল, আমি প্রতিটি গোপন রহস্য থেকে নতুন কিছু শিখছি। চতুর্থ রহস্য হল সঠিক মানুষ নির্বাচন করা। সন্ন্যাসী উত্তর দিলেন, চতুর্থ রহস্য হল সঠিক মানুষ নির্বাচন করা। তোমার সাফল্য নির্ভর করে তোমার চারপাশের মানুষদের উপর। যারা তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমার কঠোর পরিশ্রম বোঝে, তারা তোমার সঙ্গী হওয়া উচিত। এবং যারা তোমাকে ঈর্ষান্বিত করে এবং তোমাকে নিচু করে, তাদের দূরে রাখা উচিত। রবি জিজ্ঞাসা করলেন, বাবা, কিন্তু তুমি কিভাবে জানবে কে সঠিক আর কে ভুল? সন্ন্যাসী উত্তর দিলেন, মানুষকে তাদের কথা দিয়ে নয়, বরং তাদের কর্ম দিয়ে বিচার করো। যারা তোমার সাফল্যে আনন্দ করে, তারা তোমার বন্ধু, আর যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত, তারা তোমার শত্রু। চাণক্য বললেন, একজন ভুল বন্ধু তোমার সমস্ত কঠোর পরিশ্রম নষ্ট করে দিতে পারে, তাই বুদ্ধিমানের সাথে তোমার সঙ্গী নির্বাচন করো। রবি শচীনের কথা ভাবলেন। তিনি অনুভব করলেন যে সম্ভবত শচীন তার বন্ধু নয়, বরং তার পথে একটি কাঁটা। সন্ন্যাসী আরও বললেন, কিন্তু কেবল শত্রুদের এড়িয়ে চলাই যথেষ্ট নয়, এমন লোকও খুঁজে বের করতে হবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন ব্যক্তি একা কিছুই করতে পারে না। সঠিক মানুষের সমর্থন তোমার শক্তিকে 10 গুণ বাড়িয়ে দেবে। রবি ঋষির পরামর্শকে হৃদয়ে ধারণ করলেন। নতুন বন্ধু এবং শত্রু। পরের দিন রবি তার ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন। তিনি ভেবেছিলেন যে গ্রামের বাইরে বাজারে সবজি বিক্রি করলে তার আয় বাড়বে, কিন্তু তার সাহায্যের প্রয়োজন ছিল। তিনি একা সবকিছু করতে পারবেন না। তিনি গ্রামে কামাল নামে একটি ছেলেকে দেখতে পেলেন। কামাল দরিদ্র কিন্তু পরিশ্রমী ছিলেন।
রবি তার সাথে কথা বলে বললেন, কমল, যদি তুমি আমার সাথে কাজ করো আমি তোমাকে তোমার অংশ দেব। কামালের চোখ জ্বলে উঠল। তিনি বললেন, ভাই, আমার শুধু একটি সুযোগ দরকার, আমি তোমার সাথে আছি। রবি এবং কামাল একসাথে কাজ শুরু করলেন। কামাল খেতে সাহায্য করত এবং রবি সবজি বিক্রি করতে যেত। ধীরে ধীরে তাদের জুটি বিখ্যাত হয়ে উঠল। লোকেরা বলতো রবি এবং কামালের সবজি সেরা। রবি অনুভব করলেন যে ঋষির চতুর্থ রহস্য সত্যিই কাজ করছে। সঠিক মানুষের সমর্থন তার শক্তি হয়ে উঠেছে। কিন্তু প্রতিটি মুদ্রার দুটি দিক রয়েছে। একদিন যখন রবি এবং কমল বাজার থেকে ফিরছিল, তখন তাদের ঘিরে ছিল শচীন এবং তার বন্ধুরা। শচীন রেগে বলল, রবি, তুমি খুব বেশি অহংকারী হচ্ছ। আমার মনে হয় তোমাকে একটা শিক্ষা দিতে হবে। রবি শান্তভাবে বলল, শচীন, আমি তোমার সাথে কি করেছি? শচীন হেসে বললেন, তোমার সাফল্য আমার ক্ষতি। তুমি যত এগিয়ে যাবে আমি তত রাগ করব। সে চলে গেল। সেই রাতে রবি দুঃখ পেল। সে বুঝতে পারল না যে কেন শচীন তাকে এত ঘৃণা করে। কামাল তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই, এমন মানুষ সব সময় থাকবে, আমাদের থামতে হবে না। কামালের কথা শুনে রবি সাহস পেল। সে বুঝতে পারল যে সঠিক বন্ধু ঢাল হতে পারে আর ভুল মানুষ বাধা হতে পারে। তোমার জীবনে কি এমন মানুষ আছে? কেউ কেউ তোমাকে অনুপ্রাণিত করে, আবার কেউ কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। তুমি তোমার বন্ধুদের কিভাবে বেছে নিয়েছিলে? চাণক্য বলতেন যে সবচেয়ে ভালো বন্ধু হলো সেই ব্যক্তি যে বিপদের সময় তোমার পাশে দাঁড়ায়। এটি চতুর্থ রহস্য। সঠিক মানুষদের বেছে নাও, কারণ তারাই তোমার সাফল্যের চাবিকাঠি হবে। রবির ক্রমবর্ধমান সাফল্য এবং নতুন ঝামেলা। রবি এবং কমলের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হচ্ছিল। এখন তারা কেবল গ্রামের মেলায় নয়, কাছের শহরের বাজারেও সবজি বিক্রি করছিল। তাদের আয় 1500 থেকে বেড়ে 3000 রুপি হয়েছে। রবি তার মায়ের জন্য একটি নতুন শাল কিনেছিল এবং বাড়ি মেরামতের জন্য কিছু টাকা জমিয়েছিল। গ্রামের মানুষ এখন তাকে শ্রদ্ধার চোখে দেখছিল। একদিন গ্রামের প্রধান রবিকে ডেকে বললেন, বাছা, তুমি আমাদের গ্রামে গৌরব এনেছ, এগিয়ে যাও। রবির মন ভেঙে গেল। সে গর্বে ফুলে উঠল। সে অনুভব করল যে সম্ভবত সে সত্যিই তার স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কিন্তু সাফল্যের পথ কখনোই সহজ নয়। একদিন রাতে রবি এবং কমল ক্ষেতে জল দিচ্ছিল। তারা অদ্ভুত কিছু লক্ষ্য করল। ক্ষেতের একটি অংশ শুকিয়ে গেছে, যেন পানি সেখানে পৌঁছাচ্ছে না। রবি তদন্ত করে দেখতে পেল যে কেউ ক্ষেতে কাদা ফেলে ক্ষেতে জল সরবরাহকারী খালটি বন্ধ করে দিয়েছে। রবি সন্দেহজনক হয়ে উঠল এবং কমলকে বলল যে এটি অবশ্যই একটি রসিকতা। কমল বলল, ভাই, আমার মনে হয় শচীন জড়িত, সে তোমার প্রতি ঈর্ষান্বিত। রবি চুপ করে রইল, কিন্তু তার মনে রাগ জেগে উঠল। আর ভয়ও ছিল। পরের দিন সকালে রবির মায়ের প্রচণ্ড জ্বর হয়েছিল। সব শেষ হয়ে গেল। রবি তাকে গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বললেন তার শরীর ভালো লাগছে না, তাকে শহরের হাসপাতালে নিয়ে যাও। রবি ভয় পেয়ে গেল। সে কমলকে বলল, খামারের দেখাশোনা করো, আমি মাকে নিয়ে যাব। হাসপাতালে ডাক্তার বললেন তার নিউমোনিয়া হয়েছে এবং চিকিৎসায় সময় লাগবে। রবি তার চিকিৎসায় তার সমস্ত টাকা খরচ করে ফেলেছে। সে দুঃখিত হয়ে তার মায়ের বিছানার পাশে বসে পড়ল। মা তার হাত ধরে বলল, বাবা, আমি সুস্থ হয়ে যাব, মনোবল হারাও না। রবির চোখ অশ্রুতে ভরে উঠল। সে অনুভব করল সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়ছে। সেই রাতেই ঋষি আবার তার সাথে দেখা করলেন। তিনি রবির কষ্ট দেখে বললেন, বাবা, এটাই তোমার পরীক্ষা, এখন পঞ্চম রহস্য শেখার সময়। রবি ক্লান্ত কণ্ঠে বলল, বাবা, এখন আর কি বাকি আছে? সবকিছু শেষ হয়ে আসছে। পঞ্চম রহস্য হল ধৈর্যের শক্তি। ঋষি বললেন, ধৈর্যের শক্তি বুঝো। যারা প্রতিকূলতায় ভেঙে পড়ে তারা কখনো বড় হয় না, আর যারা ধৈর্যশীল তারা প্রতিটি ঝড় কাটিয়ে ওঠে। রবি বলল, বাবা, কিন্তু আমার মা অসুস্থ, আমার খামার ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কতটা ধৈর্য থাকা উচিত? ঋষি উত্তর দিলেন, ধৈর্য মানে অলস বসে থাকা নয়, ধৈর্য মানে সংকটের সময়ও সঠিক সিদ্ধান্ত নেওয়া, কখনো হাল ছেড়ে না দেওয়া। চাণক্য বলতেন, সময় ধৈর্যশীলদের জন্য পথ তৈরি করে। ঋষি আরও বললেন, তোমার মায়ের অসুস্থতা একটা পরীক্ষা, খামারের সমস্যাগুলো একটা চ্যালেঞ্জ। যদি তুমি এখন হাল ছেড়ে দাও তাহলে তোমার সমস্ত সংগ্রাম বৃথা যাবে, কিন্তু যদি তুমি ধৈর্য ধরে থাকো তাহলে এই সময়টাও কেটে যাবে। রবি ঋষির কথা শুনলেন এবং মনে মনে সংকল্প করলেন যে তিনি হাল ছাড়বেন না। রবির সংগ্রাম এবং আবেগগত জয়। পরের দিন রবি কমলকে ডেকে বললেন, আমাদের খামার ঠিক করতে হবে এবং আমরা চালিয়ে যাব। কমল উত্তর দিলেন, ভাই, আমি তোমার সাথে আছি। একসাথে তারা খাল থেকে কাদা সরিয়ে জলের নালা পরিষ্কার করলেন।
রবি কিছু গ্রামবাসীর কাছ থেকে টাকা ধার করে তার মায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন। দিন রাত সে হাসপাতাল এবং খামারের মধ্যে দৌড়াদৌড়ি করল। অনেক রাত কেটে গেল যখন সে ঘুমাতে পারল না। সে শচীনকে সন্দেহ করল, কিন্তু তার মুখোমুখি হবার সময় হয়নি। 1 সপ্তাহ পর তার মায়ের অবস্থার উন্নতি হল। ডাক্তার বললেন বিপদ কেটে গেছে। রবি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই দিনই তিনি মাঠে গেলেন। ফসল তখনও বাকি ছিল। তিনি কামালের সাথে সবজি তৈরি করে বাজারে নিয়ে গেলেন। এবার তিনি 2000 টাকা আয় করলেন। তিনি তার মায়ের কাছে টাকা নিয়ে বললেন, মা, এটা আপনার জন্য, সুস্থ হয়ে উঠুন। আমার জন্য যথেষ্ট। তার মা তার পিঠে হাত বুলিয়ে বললেন, বাছা, তুমি আমাকে বাঁচিয়েছ। সেই রাতে রবি ভাবল, যদি সে ধৈর্য না ধরত তাহলে হয়তো সে সবকিছু হারাতে পারত। তার মায়ের অসুস্থতা, খামারের সমস্যা সবকিছুই তাকে ভেঙে ফেলতে পারত, কিন্তু ধৈর্য তাকে বাঁচিয়েছিল। সে ঋষির কথা মনে রেখেছিল, সময় তার পথ নিজেই তৈরি করে। তুমি কি কখনো প্রতিকূলতার সময় ধৈর্য ধরেছ? কখনো কি এমন ঘটেছে যে সবকিছু হারিয়ে গেছে বলে মনে হয়েছে, কিন্তু তুমি হাল ছাড়নি এবং তারপর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে? চাণক্য বলতেন, ধৈর্য হলো সেই চাবি যা প্রতিটি তালা খুলে দেয়। এটি পঞ্চম রহস্য। সংকটের সময় ধৈর্য ধরো, কারণ এটি তোমার সবচেয়ে বড় শক্তি। রবির নতুন চ্যালেঞ্জ এবং শত্রুর চক্রান্ত। রবির মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং বাজারে তার সাফল্য তাকে নতুন শক্তি দিয়েছিল। সে এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সে এবং কমল খামারটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। তারা গ্রাম থেকে আরও লোক নিয়োগ করেছে এবং সবজির বৈচিত্র্য বৃদ্ধি করেছে। এখন তারা কেবল সবজি বিক্রিই করছিল না, বরং শস্য এবং ফলও চাষ করছিল। রবির নাম গ্রামের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে। তার উৎপাদিত পণ্য কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। কিন্তু যেখানে সাফল্য প্রচুর, সেখানে শত্রুও বৃদ্ধি পায়। রবির অগ্রগতিতে ইতিমধ্যেই ঈর্ষান্বিত শচীন আরও বিরক্ত হয়ে ওঠে। সে রবিকে শিক্ষা দেবার সিদ্ধান্ত নেয়। একদিন রবি বাজারে সবজি বিক্রি করার সময় সে লক্ষ্য করে যে তার কিছু গ্রাহক হঠাৎ তার কাছ থেকে সবজি কেনা বন্ধ করে দিয়েছে। সে অবাক হয়ে যায়। সে একজন গ্রাহককে জিজ্ঞাসা করে, ভাই, ব্যাপারটা কি? এবার তুমি আমার জন্য কিছু কিনে দাও। তুমি কি দোকান থেকে কিছু কিনিনি? গ্রাহক বলল, আমি শুনেছি তোমার সবজিতে পোকামাকড় আছে। লোকেরা বলছে তুমি নিম্নমানের জিনিস বিক্রি করো। রবি হতবাক হয়ে গেল। সে বলল, এটা মিথ্যে, আমার উৎপাদিত পণ্যই সবচেয়ে ভালো। কিন্তু গ্রাহক কান ঝাঁকিয়ে চলে গেল। রবি বুঝতে পারল না কে এই গুজব ছড়াচ্ছে। ঠিক তখনই কমল দৌড়ে এসে বলল, ভাই, আমি শুনেছি শচীন এবং তার বন্ধুরা গ্রামে এই গুজব ছড়াচ্ছে। তারা তোমার নাম কলঙ্কিত করছে। রবির মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, এটা খুবই ভুল, আমি কখনো কারো সাথে কিছু করিনি। কামাল জিজ্ঞাসা করল, ভাই, এখন আমার কি করা উচিত? রবি বলল, আমি শচীনের সাথে কথা বলবো। কিন্তু কমল অস্বীকার করল, না ভাই, সে তোমার কথা শুনবে না। সে তোমার প্রতি আরও বেশি ঈর্ষান্বিত। সেই রাতে রবি মাঠে বসেছিল, হৃদয় ভেঙে পড়েছিল। ঠিক তখনই একজন ঋষি এসে উপস্থিত হলেন। তিনি রবির কষ্ট দেখে বললেন, বাবা, এখন ষষ্ঠ রহস্য শেখার সময়। রবি ক্লান্ত কণ্ঠে বললেন, বাবা, আমার শত্রুরা আমাকে ধ্বংস করার জন্য তৎপর, আমার কি করা উচিত? ষষ্ঠ রহস্য হল তোমার শত্রুদের বোঝা। ঋষি উত্তর দিলেন, ষষ্ঠ রহস্য হল তোমার শত্রুদের বোঝা। যারা তোমাকে ঈর্ষান্বিত করে তাদের মনে কি চলছে তা জানা। এটা গুরুত্বপূর্ণ। তুমি যদি তোমার শত্রুর দুর্বলতা এবং চিন্তাভাবনা বুঝতে পারো, তাহলে তুমি তাকে পরাজিত করতে পারো। রবি জিজ্ঞাসা করলেন, বাবা, কিন্তু শচীন আমাকে ঘৃণা করে, তার চিন্তাভাবনা কি হবে? সন্ন্যাসী উত্তর দিলেন, একজন শত্রুকে বুঝতে হলে তোমাকে তার মতো ভাবতে হবে। শচীন তোমার প্রতি ঈর্ষান্বিত হয় কারণ সে তোমার সাফল্যকে অপমান বলে মনে করে। সে চায় তুমি ব্যর্থ হও যাতে সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারে। কিন্তু এই ঈর্ষাই তার দুর্বলতা। এই দুর্বলতাটা কাজে লাগাতে হবে। রবি জিজ্ঞাসা করলেন, কিন্তু কিভাবে বাবা? সন্ন্যাসী উত্তর দিলেন, চাণক্য বলতেন, শত্রুকে পরাজিত করতে হলে প্রথমে তাকে বুঝতে হবে। তোমাকে খুঁজে বের করতে হবে শচীন কি চায়, তার পরিকল্পনা কি। তারপর তুমি তার বিরুদ্ধে কৌশল তৈরি করতে পারো। কিন্তু মনে রাখবেন, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। শান্তভাবে চিন্তা করুন এবং কাজ করুন। রবি সন্ন্যাসীর কথা মনোযোগ সহকারে শুনলেন এবং পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন। রবির কৌশল এবং আবেগগত জয়। পরের দিন রবি কমলকে ডেকে বললেন, আমাদের শচীনের চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু কমল বিচক্ষণতার সাথে জিজ্ঞাসা করলেন, আমাদের কি করা উচিত ভাই? রবি বললেন, প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে শচীন কি চায়।
সে আর কি করবে? সে আমার ফসলের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমাদের খামার রক্ষা করতে হবে। সে খামার পাহারা দেওয়ার জন্য কিছু বিশ্বস্ত গ্রামবাসীকে নিয়োগ করেছিল। রবি তারপর গ্রামের প্রধানের সাথে দেখা করে তার সমস্যা ব্যাখ্যা করলেন। প্রধান বললেন, বাবা, আমি তোমার সাথে আছি। শচীন যদি কোনো ভুল করে আমি তার সাথে কথা বলবো। রবি একটু স্বস্তি বোধ করলেন। তারপর তিনি বাজারে তার গ্রাহকদের সাথে দেখা করলেন এবং শচীনের গুজব অস্বীকার করলেন। তিনি বললেন, আপনি নিজেই দেখতে পারেন আমার ফসল সবচেয়ে ভালো। যদি কারোর কোনো সন্দেহ থাকে তারা আমার খামারটি দেখতে